এইচএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র লেখার নিয়ম নিয়ে কথা বলবো। এখানে অনেকেই রচনা, দিনলিপি, প্রতিবেদন এগুলো লিখতে জানে না। আজকে আমাদের এই ভিডিওতে পুরো ফরম্যাট একদম পুরো নমুনা অ্যান্সার আমরা দেখিয়ে দিব, যেখান থেকে শিক্ষার্থীরা জানতে পারবে কিভাবে সংলাপ, প্রতিবেদন, ক্ষুদে গল্প, রচনা সব কিছু লিখতে হয়। এবং এই নিয়মগুলো যদি অনুসরণ করে একজন শিক্ষক, এখানে শিক্ষক ইম্পর্টেন্ট, কারণ যদি আমরা নর্মালভাবে আমরা যেভাবে আগে জেনে এসেছি সেভাবে যদি আমরা লিখি তাহলে হয়তো বা আমি আমার মতো করে একটা নাম্বার পাবো, কিন্তু বর্তমানে তোমাদের খাতাগুলো দেখবে কলেজের শিক্ষকরা। সেই জায়গায় যদি একটু কলেজের শিক্ষকদের মনের মতো করে তুমি সবগুলো বিষয় উপস্থাপন করতে পারো তবেই তুমি সেখানে ফুল মার্কটা পাবা। তো চলো আমরা বিষয়গুলো উপস্থাপন করি কীভাবে তোমরা সব জিনিসগুলো লিখবা। এখানে একদম নির্মিত অংশের যে 70 নম্বর এবং তোমাদের এখানে ব্যাকরণ অংশে 30 নম্বর। আমরা মানবন্টন সম্পর্কে তো সবাই জানি। এখানে আমাদের পারিভাষিক শব্দ, অনুবাদ, দিনলিপি, প্রতিবেদন, বৈদ্যুতিক চিঠি অর্থাৎ ইমেল, আবেদনপত্র, সারাংশ, ভাব সম্প্রসারণ, সংলাপ, ক্ষুদে গল্প এবং প্রবন্ধ রচনা নামে প্রায় অনেকগুলো টপিক লিখতে হয়। তো এখানে তুমি অথবা আছে চাইলে একটা বাদ দিয়ে একটা লিখতে পারবে, বাট নিয়ম তো সবগুলোর জানা দরকার, তাই না? কারণ এই নিয়মগুলো লিখতে পারলেও তুমি দেখা যায় যে 10-এর মধ্যে 3-4 পেয়ে যাবা শুধুমাত্র নিয়মের কারণে। কিন্তু তুমি অ্যান্সার জানলা, নিয়ম লিখতে পারলা না, তাহলে কিন্তু তুমি সেই মার্কটা পাবা না। ভিডিওটি বড় হতে পারে, বাট আমি বলবো সম্পূর্ণ ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো, যেখানে ব্যাকরণ নির্মিত অংশের লেখার সঠিক নিয়মটা জানবা। 100-100 নম্বর তুমি অবশ্যই পাবা নিয়মগুলো জানলে। তো ব্যাকরণের প্রথমে যে 1 থেকে 6 রয়েছে, এখানে নিয়ম, উচ্চারণের নিয়ম, বানানের নিয়ম, ব্যাকরণিক শব্দশ্রেণী, উপসর্গ, সমাস, বাক্যতত্ত্ব, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, এইগুলো যে রয়েছে এগুলো লেখার ক্ষেত্রে তোমাদেরকে চেষ্টা করতে হবে যদি এখানে কোনো ধরনের নাম্বারিং করা থাকে, যেমন এখানে একটা কোশ্চেনের নাম্বারিং করা আছে রোমান সংখ্যায়, তো তোমাকে রোমান সংখ্যা লিখে তার সামনে আনসারগুলো লিখে দিতে হবে, যেমন যে বিশেষ্য, বিকল্প, যোজন, অনুসর্গ, ক্রিয়া বিশেষণ এভাবে লিখে দিতে হবে। আবার যেখানে যেখানে সিম্পলভাবে তোমাদেরকে এরকমই বলা আছে যে পরিজীব, সরস্বতী, এরকমভাবে যেখানে লেখা আছে সেখানে আগে প্রশ্নটা লিখবা, তারপর তুমি অ্যান্সারটা লিখবে। ঠিক এরকমভাবে প্রশ্ন সমান সমান সামনে অ্যান্সার, এবং তুমি চেষ্টা করবা নাম্বারিং করে লেখার জন্য, এবং মাঝখানে একটু ফাঁকা দিবা। আবারও বলতেছি, একদম গাদাগাদি করে কখনোই লিখবা না, একটু একটার সাথে একটা যেন ফাঁকা হয়। লাগলে পুরো একটা পেজ তুমি সুন্দর করে সময় নিয়ে করো। যদি তোমাদের কাগজ আছে চেষ্টা করবা ফাঁকা দিয়ে, যাতে করে একটার মধ্যে একটা না ঢোকে, লেখার মধ্যে গ্যাপ দেওয়ার চেষ্টা করবে, এটা তোমাদেরকে পরামর্শ দিব। তো 1 থেকে 6 পর্যন্ত যতগুলো বিষয় রয়েছে সেগুলো লেখার ক্ষেত্রে তোমরা নাম্বারিংটা মেনটেন করবা। তার সাথে প্রশ্ন উঠানো সব জায়গায় জরুরি না, আবারও বলতেছি প্রশ্ন তোলাটা জরুরি না। তবে এখানে একটা বিষয় আগে মাথায় রাখবা, যে বলেছে যে কোনো 5টা অ্যান্সার করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রশ্নটা তুলতে হবে, কারণ তুমি কোন 5টার অ্যান্সারগুলো লিখতে হবে সেটা কিন্তু শিক্ষক বুঝবে না। তো এই জায়গায় প্রশ্ন, যেমন এখানে বলছে যে বাচবাক্যের সমাস নির্ণয় করো, তোমাকে এখানে যদি তুমি সরাসরি এখানে অ্যান্সারগুলো লিখে দাও তখন তোমার জন্য কিন্তু টাফ। তো এই জায়গায় তুমি যদি সিম্পলভাবে আগে 5টা লিখে না, কোন 5টা তুমি করবা সেই 5টা লিখে তার সামনে অ্যান্সারগুলো তোমাদেরকে লিখে দিতে হবে। সো প্রশ্ন দেন অ্যান্সার, এভাবে লাগলে ফাঁকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কোটেশন করে করে লিখবা। সেইবার আমরা সরাসরি চলে যাই পারিভাষিক শব্দের ক্ষেত্রে। পারিভাষিক যখন তোমরা প্রশ্ন পাবা তখন তোমরা ঠিক এরকমভাবে পাবা। তো বলবে তোমাকে যে কোনো 10টা লিখতে, সেই জায়গায় তোমরা এভাবে নাম প্রশ্ন লিখে দেন সামনে ক্লোন বা যে সমান সমান চিহ্ন দিয়ে তুমি অ্যান্সারগুলো লিখেছি, এবং অবশ্যই নাম্বারিং করবা, তবে এখানে একটা কথা আমি বলি, যদি তোমাদের কোনো কারণে দেখতে পাচ্ছ যে তুমি এখানে 7টা লিখছো বাকি 3টা পারো না, তাহলে নাম্বারিং করার দরকার নেই। কারণ দেখা যখন তুমি নাম্বারিং করবা তখন অনেক সময় শিক্ষক দেখছে যে 10টা লিখছো, কিন্তু তুমি যদি কোনো সময় কম লেখো, তখন যদি তুমি নাম্বারিং না করো তখন শিক্ষক অনেক সময় গোনে না, তখন সে মার্কটা কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে, নাম্বারিং করার তখন আর দরকার নেই। অনুবাদ লেখার ক্ষেত্রে তোমরা সবসময় জন্য অনেকেই বলে যে অনুবাদে তোমাদেরকে কী করতে হবে, অনুবাদ পুরোটা উঠাও তারপর তুমি লেখা, এটা সম্পূর্ণ ভুল একটা কথা। এভাবে কোনো কিছু না, অনুবাদে সর্বোচ্চ তুমি 1 লাইন উঠাতে পারো, সামান্য কিছু উঠে তুমি এখানে ক্লোন চিহ্ন দিয়া তুমি এরকমের লেখাটা শুরু করে দিবা। ঠিক আছে, এবং এখানে তুমি লিখবা অনুবাদ অথবা উত্তর লিখে, এবং সেটাকে ক্লোন চিহ্ন নিচে 2টা দাগ দিয়ে এবার তুমি সুন্দর করে তুমি তোমার অনুবাদটা লিখবা। আবারও বলতেছি, অনুবাদে প্রত্যেকটা বানান তোমাকে সুন্দর করে লিখতে হবে, কোনো সঠিক বানান লিখতে হবে, কারণ অনুবাদের বানানগুলো অনেক ইম্পর্টেন্ট। যদি শিক্ষকের চোখে বানান ভুল পড়ে সেখানে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। সো অবশ্যই বানানের প্রতি বিশেষ নজর দিবা। তবে এখানে চয়েস তোমাদের পারিভাষিক শব্দটা করলে সবচেয়ে বেশি ভালো হবে। এরপরে রয়েছে তোমাদের দিনলিপি লিখন। দিনলিপি লেখন নিয়ে যদি আমরা কথা বলি, দিনলিপি লেখনের ক্ষেত্রে তোমরা এরকমভাবে লিখবা যে কোনো একটা জায়গায় দিনলিপি লিখতে বলছে, আগে এখানে ডেটটা ইম্পর্টেন্ট, আবারও বলতেছি ডেটটা ইম্পর্টেন্ট। এবার তুমি সুন্দর করে লিখবা, এখানে প্যারা আকারে লিখবা। অনেকে বলতেছে ভাই প্যারা আকারে কেন লিখবো, একটা লিখে
গেলেই তো হয়, বিষয়টা তা না। কোনো জিনিসের ক্ষেত্রে তোমাকে দাঁড়ে কমা এগুলো কিন্তু অনেক জরুরি ব্যবহার করাটা, এবং এখানে প্যারা আকারে লিখলে শিক্ষকের কাছে সেটা সৌন্দর্যপূর্ণ দেখায়, এবং তোমার নিজের এক্সপ্লেন মানে তুমি যে একটা পরিদর্শন করছো একটা দিনলিপি লিখতেছো সেটা অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা। সো 3-4টা প্যারা, এটা কিন্তু আমি জাস্ট নমুনা লিখেছি, বাট এটা কিন্তু তোমার 2 পৃষ্ঠা মিনিমাম তুমি লিখতেই পারো লেখার ক্ষেত্রে, এবং 3-4টা প্যারা 7-8টা প্যারা তুমি লেখার ট্রাই করবা। এরপর রইলো তোমাদের প্রতিবেদন। এখন আবার প্রতিবেদনের 2টা ফরম্যাট রয়েছে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা হচ্ছে তোমাদের সংবাদ প্রতিবেদন। তো এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, যেটা শিক্ষা প্রতিষ্ঠানকে তুমি পাঠাবা, যেমন এই যে প্রধান শিক্ষক বা প্রধান অধ্যক্ষ, তো এরকমভাবে বা প্রিন্সিপাল, এরকমভাবে তুমি সুন্দর করে লিখে দিবা, এখানে বিষয় লিখবা, এভাবে তুমি সুন্দর করে লিখবা। তবে এখানে একটা কথা মাথায় রাখবা যে এইটুকু কিন্তু আমি লিখেছি, এবার এখানে মাঝখানে কিন্তু আরও অনেক কথা হবে, এবং শেষের এই ফরম্যাটগুলো ঠিকঠাক রাখতে হবে। তবে এখানে লেখার ক্ষেত্রে একটু নিয়মটা একটু ভালো করে তোমরা দেখে যাও। ঠিক এরকমভাবেই বিষয় লেখার পরে স্পেস দিবা, আবারও বলতেছি মাঝখানে কোটেশনের মতো করে ফাঁকা করে স্পেস দিবা, একদম গাদাগাদি করে লিখবা না। এখানে আরেকটা ব্যাপার তোমাদেরকে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এইটা যে তোমরা প্রতিবেদন লেখার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবা এই বাম পাশের পৃষ্ঠা থেকে লেখার, কারণ দেখা যায় কি, শোনো, তুমি যদি ডান পাশের পৃষ্ঠা লেখো কোনো সময় তুমি 1 পেজের মধ্যে প্রতিবেদন লেখা শেষ করতে পারবে না, তোমাকে সেকেন্ড পেজে যাওয়া লাগবে। এখন যখন তুমি সেকেন্ড পেজে যাবে তখন শিক্ষক এই পৃষ্ঠা দেখলো, কোনো সময় কিন্তু সেকেন্ড পেজে পৃষ্ঠা উল্টায় নাও দেখতে পারে, অথবা দেখলেও দেখা যায় যে অত মিলাইতে পারতেছি না। কিন্তু যদি পুরো প্রতিবেদনের শিক্ষকের একটা, এখন কিন্তু আমি এই পেজ থেকে এই পেজ একদম